এক শান্ত শহরে হঠাৎ নেমে আসে ভয়ঙ্কর বিপর্যয়। মানুষজন হুট করেই গায়েব হয়ে যেতে শুরু করে। শুধু মানুষই নয়, এই শহরের নানান বৈদ্যুতিক যন্ত্রপাতিও রাতের আধারেই মিসিং হতে থাকে। আর এই সবকিছু শুরু হয় তখন থেকে যখন একটি ট্রেন দুর্ঘটনায় পড়ে বিধ্বস্ত হয়েছিল। জো নামের এই টিনেজার ঘটনাক্রমে তা ভিডিও করে ফেলে, কিন্তু এরপর সে যা দেখতে পায় তাতে তার রক্ত হিম হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, সে কি দেখেছিল সে ভিডিওতে, আর এমন ভুতুরে কাণ্ড ঘটার আসল রহস্যটাই বা কি? এসবের উত্তর দিতে আমি সাজির হয়ে গেলাম অসাধারণ সাইফাই মুভি সুপার 8-এর এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা একটি ফিউনারালের দৃশ্য দেখতে পাই। এলিজাবেথ নামের এক মহিলা তার ফ্যাক্টরিতে কাজ করার সময় হঠাৎ এক দুর্ঘটনায় মারা যায়। তার স্বামী জ্যাক এবং ছেলে জো তাকে হারিয়ে ভীষণ শোকাহত হয়ে পড়ে। জোয়ের জন্য তার মাই ছিল এই পৃথিবীর সবকিছু, কারণ তার বাবা জ্যাক একজন পুলিশ অফিসার হওয়ায় সে তার কাজে প্রায়ই বিজি থাকত, যার ফলে এলিজাবেথই সবসময় জোয়ের খেয়াল রাখত। মাত্র 14 বছর বয়সে মাকে হারিয়ে জোয়ের পৃথিবীটাই যেন অন্ধকারে ঢেকে যায়। অন্যদিকে জ্যাক ও তার স্ত্রীকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসত। এখন এলিজাবেথের এই অ্যাক্সিডেন্টের পেছনে পরোক্ষভাবে তার এক কলিগই দায়ী ছিল। লুইস স্টেইনার্ড নামের সেই ওয়ার্কার সেদিন মাগাল থাকায় সে তার শিফট মিস করে, যার ফলে তার বদলে সেখানে এলিজাবেথকে পোস্ট করা হয়। আর দুর্ভাগ্যবশত কাজ করার সময় বিশাল এক স্টিল কয়েলের নিচে চাপা পড়ে সে মারা যায়। তাই তার মৃত্যুর পর জ্যাক লুইসকে এর জন্য দায়ী করতে থাকে, যার ফলে তাদের মধ্যে ছোটখাটো একটা মারামারিও হয়ে যায়। তবে ধীরে ধীরে তারা এলিজাবেথের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে শুরু করে। এর 4 মাস পরের দৃশ্যে আমরা জোকে তার বন্ধুদের সাথে দেখতে পাই। তার বেস্ট ফ্রেন্ড চার্লস সুপার 8 নামের একটা মুভি মেকিং কম্পিটিশনে অংশ নিতে যাচ্ছে। এই কম্পিটিশনে টিনেজ বাচ্চারা ছোট ছোট শর্ট ফিল্ম বানিয়ে জমা দেয় এবং তাদের মধ্যে একজন পাবে বড় অঙ্কের একটা প্রাইজ। তাই চার্লসও এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য একটা ফিল্ম বানাতে শুরু করে। এর জন্য সে একটা জম্বি রিলেটেড স্টোরি নিয়ে স্ক্রিপ্ট তৈরি করে, আর অ্যাক্টর এবং প্রোডাকশন ক্রু হিসেবে সে তার বন্ধুদেরকে বেছে নেয়। সে জোকেও তার মুভিকে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করার অনুরোধ করে। অন্যদিকে মুভির লিড ফিমেল রোলের জন্য সে এলিস ড্যানার্ড নামের একটা মেয়েকে বেছে নেয়। এখন নাম শুনেই হয়তো বুঝতেই পারছো যে এলিস সেই লুইসেরই মেয়ে, যার জন্য এলিজাবেথের মৃত্যু ঘটেছিল। তবে এর পরেও জো খুশি মনে চার্লসকে হেল্প করার জন্য রাজি হয়। তবে তার বাবা জ্যাক এসব জম্বি টাইপ স্টোরি একদমই পছন্দ করে না, তাই সে তাকে সামার ভেকেশনে অন্য কোথাও পাঠিয়ে দিতে চায়। কিন্তু জো চার্লসকে হেল্প করবে বলে কথা দিয়ে রেখেছিল, তাই একদিন রাতে সে চুপি চুপি তার ঘর থেকে বেরিয়ে পড়ে, কারণ সেদিন রাতেই তাদের মুভির ফার্স্ট শুটিং হওয়ার কথা ছিল। এই মুভির 2টা রোলে অ্যাক্টিং করছে তাদের ফ্রেন্ড মার্টিন এবং এলিস। বাকি 2 বন্ধু ক্যারি এবং প্রেসেন ক্যামেরা ওয়ার্কসে হেল্প করবে। তারা প্রত্যেকেই মাঝরাতে সবার অগোচরে একটা জায়গায় একত্রিত হয়। এর কিছুক্ষণ পর সেখানে গাড়ি নিয়ে হাজির হয় এলিস। তার গাড়িতে করেই তাদের শুটিং স্পটে যাওয়ার কথা ছিল, কিন্তু এলিস জোকে দেখেই প্রশ্ন করে যে সে এখানে কি করছে, কারণ জোর বাবা জ্যাক ছিল ডেপুটি পুলিশ কমিশনার, আর এলিসের কাছে গাড়ি চালানোর কোনো লাইসেন্সই নেই। ফলে তার ভয় ছিল যে জো হয়তো তার বাবা জ্যাককে কথাটা বলে দেবে। আর আগে থেকেই তার বাবার সাথে জ্যাকের একটা শত্রুতা তো আছেই। কিন্তু জো তাকে বলে, তুমি আমাকে ট্রাস্ট করতে পারো, আমি বাবাকে এই ব্যাপারে কিছুই বলবো না। তার কথায় এলিস আশ্বস্ত হওয়ার পর সবাই গাড়িতে উঠে শুটিং স্পটের দিকে রওনা হয়। রেড লাইনের পাশে নির্জন একটা জায়গাকে তারা শুটিং স্পট হিসেবে বেছে নিয়েছিল। সেখানে পৌঁছানোর পর তারা সবাই মিলে কাজ গুছিয়ে নেয়। সবার প্রথমে জো অ্যারিসকে মেকআপ করতে সাহায্য করে। এখানে জো কিন্তু ইতিমধ্যেই তাকে মন থেকে লাইক করে ফেলেছিল, তাই মেকআপ করতে গিয়ে বারবার তার হাত কাঁপতে থাকে। অন্যদিকে চার্লস তার বন্ধু মার্টিনকে সমস্ত ডায়লগ বুঝিয়ে দেয়। এরপর মেকআপ শেষে তারা প্রথমেই একটা রিহার্সাল করে নেয়। তারপর হঠাৎ তারা পেছন দিক থেকে একটা ট্রেন আসতে দেখে। ট্রেনটাকে দেখেই চার্লস দ্রুত ক্যামেরা সেট করতে বলে, কারণ মুভির ব্যাকগ্রাউন্ডে একটা ট্রেন থাকলে প্রোডাকশন ভ্যালু অনেক বেশি বেড়ে যাবে। তখন তার কথায় ট্রেনটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে শুটিং শুরু হয়। কিন্তু শুটিং শেষে হঠাৎ একটা পিকআপ ট্রাককে তারা রেল লাইনে উঠতে দেখে এবং কিছু বুঝে ওঠার আগেই ট্রেনটির সজোরে ট্রাকের সাথে ধাক্কা খায়। এই ধাক্কায় ট্রেনের চাকা রেল লাইন থেকে সরে গিয়ে ট্রেন লাইনচ্যুত হয় এবং তারপর যা ঘটে তা এক কথায় পুরোপুরি ধ্বংসযজ্ঞ। ট্রেনের প্রতিটা বগি একে অপরের থেকে আলাদা হয়ে এদিক সেদিক উড়ে যেতে থাকে। এমন মনে হয় যেন এই ট্রেনটা কোনো এক্সপ্লোজিভ নিয়ে যাচ্ছিল। প্রতিটা বগিতেই আগুন ধরে গিয়ে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। জো এবং তার বন্ধুরা সবকিছু ফেলে প্রাণপণে দৌড়ে কোনোভাবে নিজেদের প্রাণ বাঁচায়। অন্যদিকে ট্রেনের বগিগুলো তাদের শুটিং সাইটটাকে পুরোপুরি লণ্ডভণ্ড করে দেয়। চোখের পলকে পুরো জায়গাটাই যেন কেয়ামত নেমে এসেছিল। জো এবং তার ফ্রেন্ডরা প্রায় মরতে মরতে এই ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পায়।
এরপর তারা আশেপাশে তাকিয়ে যা দেখে তাতে ভয়ে সবার হৃদয় স্তম্ভিত হয়ে যায়। তবে প্রত্যেকেই সেফ আছে দেখে সবাই যেন প্রাণ ফিরে পায়। কিন্তু অ্যারিসকে তারা কেউই কোথাও দেখতে পায় না। তার ওপর কিছুটা দূরে লাল রক্ত পড়ে থাকতে দেখে সবাই বেশ ভয় পেয়ে যায়। কিন্তু পরক্ষণেই অ্যারিসকে জীবিত অবস্থায় দেখে সবাই যেন হাঁফ ছেড়ে বাঁচে। তখন জো বুঝতে পারে যে এই রক্ত আসলে শুটিংয়ের জন্য আনা নকল রক্ত। এরপর তারা সবাই মিলে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে থাকে। তাদের আশেপাশে অনেকগুলো কিউব আকৃতির অদ্ভুত বস্তু পড়েছিল। ট্রেনের কন্টেনারগুলোতে বক্সে করে এই কিউবগুলো কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু এগুলো আসলে কি জিনিস তা তারা কেউই বুঝে উঠতে পারে না। তবে হঠাৎ তারা সেই পিকআপ ট্রাকটিকে দেখে ভীষণ অবাক হয়, কারণ ট্রাকের ড্রাইভিং সিটে যে বসেছিল তাকে তারা সবাই খুব ভালো করেই চেনে। এই লোকের নাম উডওয়ার্ড এবং সে তাদের স্কুলের বায়োলজি টিচার। তবে সেই কি পিকআপ ট্রাক দিয়ে ট্রেনটিকে ক্র্যাশ করিয়েছে? এখানে উডওয়ার্ড নিজেও আহত অবস্থায় অজ্ঞান হয়ে পড়েছিল। তখন অ্যালিস তাকে সাহায্য করার জন্য কাছে আসে, কিন্তু হঠাৎ সে জেগে উঠে তাদের দিকে একটা পিস্তল তাক করে বসে। তারপর সে হুমকি দিয়ে বলে, তোমরা যা দেখেছ সেটা যাতে কেউই না জানে, অন্যথায় তোমাদের সবাইকে এবং তোমাদের বাবা মাকেও মেরে ফেলা হবে। তার মুখ থেকে এই হুমকি শুনে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। এরপর আর দেরি না করে তারা সেখান থেকে পালাতে শুরু করে। তবে পালানোর আগেই তারা সমস্ত শুটিং ইকুইপমেন্টগুলো নিয়ে নেয় এবং কাকতালীয়ভাবে সব ইকুইপমেন্ট প্রায় অক্ষত অবস্থাতেই ছিল। শুধুমাত্র হাত থেকে পড়ে যাওয়ার কারণে ক্যামেরাটা ড্যামেজ হয়ে গিয়েছিল। সেই ভাঙা ক্যামেরা নিয়েই তারা গাড়িতে উঠে দ্রুত পালিয়ে যায়। এর পরপরই সেখানে রেস্কিউ টিম এসে উদ্ধার কাজ শুরু করে। অন্যদিকে অ্যালিস সবাইকে বলে দেয় যেন তাদের বাবা মা এই ঘটনা কোনোভাবেই জানতে না পারে, আর বাকি সবাই তার কথা মতোই কাউকে কিছু না জানানোর প্রতিশ্রুতি দেয়। এরপর সবাই চুপিসারে তাদের বাড়িতে ফিরে যায়। পরদিন সকালে জ্যাক জোকে ঘুম থেকে ডেকে তোলে। সে জানায় যে আজ নির্ধারিত সময়ের আগেই তাকে কাজে যেতে হবে। অতঃপর জ্যাক চলে গেলে জো চার্লসের সাথে দেখা করতে যায়। গতরাতে তাদের চোখের সামনে যা ঘটেছিল তা যেন এখনও তারা বিশ্বাস করতে পারছে না। এর চাইতেও বড় মিস্ট্রি হলো যে উডওয়ার্ড কেনই বা ট্রেনটিকে ক্র্যাশ করল। তবে এসব ছাপিয়ে জো হঠাৎ এমন কিছু বলে যেটা শুনে চার্লসের মাথায় নতুন এক আইডিয়া আসে। জো তাকে বলে যে গতরাতের ঘটনা তার কাছে একটা ডিজাস্টার মুভির মতো মনে হয়। তখন এই কথা শুনেই চার্লস ভাবে তাদের কাছে তো গতরাতের ফুটেজ আছে। যখন তারা ট্রেন থেকে বাঁচতে দৌড় দিয়েছিল তখনও ক্যামেরাটা চালু অবস্থাতেই ছিল। কাজেই ট্রেন ক্র্যাশের ফুটেজগুলো নিশ্চয়ই ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে, আর এই রিয়েল ফুটেজগুলো ইউজ করেই তারা একটা নতুন মুভি তৈরি করা সম্ভব। এই আইডিয়া থেকেই চার্লস তার ক্যামেরাটিকে রিপেয়ার করতে যায়, কিন্তু টেকনিশিয়ান ডনি তাকে জানায় যে এই ক্যামেরাটা ঠিক করতে অনেক সময় লাগবে। আর এই ফাঁকে সে আবার চার্লসকে তার বোন জেনের কথা জিজ্ঞেস করতে থাকে, কারণ সে অনেক আগে থেকেই জেনের ওপর ক্রাশ খেয়েছিল। কিন্তু চার্লসের মাথায় কেবল ক্যামেরার ফিল্মের চিন্তাই ঘুরছিল। তখন জো বলে তার বাবার ক্যামেরা দিয়ে মুভি শ্যুট করা যাবে। তবে চার্লসের ক্যামেরা ভেঙে গেলেও ফিল্ম কিন্তু প্রায় অক্ষতই ছিল। সেটাকে অল্প মেরামত করে নিলেই গতরাতের সব ফুটেজ পাওয়া যাবে। তাই চার্লস তখন ডনিকে ফিল্ম রিপেয়ার করতে বলে। অন্যদিকে তার কথায় জো অ্যালিসকে ফোন করে, কারণ নতুন ফিল্মের জন্য কিছু নতুন সিন শ্যুট করা প্রয়োজন। তবে উত্তরে অ্যালিস বলে দেয় যে সে আর এই কাজের মধ্যে নেই, কিন্তু তবুও তাকে রাজি করানোর জন্য জো সরাসরি তার বাড়িতে গিয়ে হাজির হয়। তবে তখন তাদের কথার মাঝখানে অ্যালিসের বাবা লুইস সেখানে এসে পড়ে। জোকে দেখেই সে তৎক্ষণাৎ তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তখন জো সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই অ্যালিস তাকে চুপিসারে ডেকে নেয়। সে জানায় যে মুভির নতুন সিনগুলোতে অ্যাক্টিং করার প্রস্তাবে সে রাজি। এভাবে সে রাজি হওয়ার পর চার্লস আবারও মুভির নতুন সেট সাজায়। তারপর সেখানে তারা নতুন সিনগুলো শ্যুট করতে থাকে। তাদের নতুন শুটিং সাইটটাও রেল লাইনের কাছেই ছিল। গতরাতের ধ্বংসস্তূপকে ব্যাকগ্রাউন্ডে রেখেই তারা নতুন সিনগুলো শ্যুট করতে থাকে। এদিকে যে ট্রেনটা ক্র্যাশ হয়েছিল সেটা ছিল মূলত একটা এয়ারফোর্স ট্রেন। ইউএস এয়ারফোর্স এই ট্রেনটিতে করে কিছু একটা নিয়ে যাচ্ছিল। জ্যাক তাদের কর্নেল নেলিকের কাছে বারবার জিজ্ঞেস করে যে এই ট্রেনটিতে ঠিক কি আছে। জবাবে কর্নেল তাকে বলে ট্রেনের ভেতর সেরেফ প্লেনের পার্টস ছাড়া আর কিছুই নেই। তখন আশেপাশে পড়ে থাকা কিউবগুলো দেখে জ্যাক সেগুলোর ব্যাপারে জানতে চায়, কিন্তু কর্নেল এই ব্যাপারেও তাকে কিছুই বলে না। ফলে জ্যাকের সন্দেহ হয় যে এই ট্রেনে নিশ্চয়ই এমন কিছু আছে যা এয়ারফোর্স তাদের কাছ থেকে লুকাচ্ছে। তখন সে চিফ কমিশনার শেরিফকে গিয়ে ব্যাপারটা জানায়, কিন্তু শেরিফ এই সব কিছুতে সন্দেহ করার মতো কিছুই খুঁজে পায় না। সে ভাবতে থাকে যে জ্যাক হয়তো বিনা কারণেই অতিরিক্ত সন্দেহ করে বসেছে। ফলে সে জ্যাককে সবকিছু থেকে একটা ব্রেক নিতে বলে। এদিকে জো বুঝতে পারে যে এই ট্রেনটা আসলে এয়ারফোর্সের ট্রেন। সে নিজেও মাঝে মাঝে শখের বসে বিভিন্ন ট্রেনের মডেল বানাতো, তাই এখান থেকেই সে এয়ারফোর্সের ট্রেনটিকে চিনতে পারে। কিন্তু এখনও তাদের কেউই বুঝতে পারে না যে উডওয়ার্ড কেন
একটা এয়ারফোর্স ট্রেনকে ক্র্যাশ করিয়েছে। এদিকে সেদিন সন্ধ্যায় কমিশনার শেরিফ তার গাড়িতে তেল ভরতে যায়। যথারীতি গ্যাস স্টেশনের বাইরে যখন সে দাঁড়িয়েছিল তখন তার আশেপাশে সব অদ্ভুত ব্যাপার ঘটতে থাকে। প্রথমে সে একদল কুকুরকে ছুটে পালাতে দেখে। এরপর হঠাৎ তার আশেপাশের লাইটগুলো বারবার জ্বলতে নিভতে শুরু করে। তার একটু পরেই হঠাৎ পাশ দিয়ে তীব্র বেগে একটা বস্তু ছুটে যায়। এরপর তার গাড়িটাও সেই জিনিসটার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে। এসব দেখে স্টেশনের ভেতর থেকে পাম্প অপারেটর বেরিয়ে আসে। বাইরে এসে সে শরীফের গাড়ির অবস্থা দেখে ভীষণ অবাক হয়। এর উপর আশেপাশে কোথাও তার চিহ্ন পর্যন্ত ছিল না। হঠাৎ সেই অপারেটর একটা গর্জন শুনে তার পেছনে তাকায়। তারপর যা দেখে তাতে তার মুখ দিয়ে ভয় আত্মচিৎকার বেরিয়ে আসে। এরপর সেই জিনিসটি এসে গর্জন করতে করতে তাকে টেনে নিয়ে যায়। তাহলে এই জিনিসটা কি কোনো মনস্টার? এই প্রশ্নের উত্তর তোমরা একটু পরেই জানতে পারবে। এই ঘটনার পরের দিন সকালে জ্যাক ঘটনাস্থলে ইনভেস্টিগেট করতে আসে। তখনও পর্যন্ত শেরিফ এবং সেই পাম্প অপারেটরকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তখন জ্যাক তার টিমকে ইনভেস্টিগেশন শুরু করতে বলে। কিন্তু পুলিশ স্টেশনে ইতিমধ্যে একের পর এক কমপ্লেন আসছিল। শহরের সমস্ত কুকুর কোথায় যেন গায়েব হয়ে গেছে, যেন কিছু একটার ভয়ে তারা শহর থেকে পালিয়ে গিয়েছিল। জোর নিজের কুকুর লুইসও তাদের মধ্যেই ছিল। সেই লুইসের জন্য মিসিং পোস্টার লাগাতে গিয়ে দেখে যে তার আগে আরও অনেকেই এই ধরনের পোস্টার লাগিয়ে রেখেছে। অন্যদিকে শহরের নানান প্রান্ত থেকে ইলেকট্রনিক যন্ত্রপাতি গায়েব হতে থাকে। গাড়ির গ্যারেজ থেকে সব ইঞ্জিনগুলো কে যেন চুরি করে নিচ্ছিল। মানুষের বাসাবাড়ি থেকে ওভেন, ফ্রিজ, টিভি ইত্যাদি ইলেকট্রনিক ডিভাইসগুলো চুরি হতে থাকে। এরপর রাতের বেলায় শহরের অর্ধেক এলাকার বিদ্যুৎ চলে যায়। তখন সবাই অবাক হয়ে দেখে যে পুরো এরিয়ার বৈদ্যুতিক তার গায়েব হয়ে গেছে। মানে ঠিক কি ঘটছে তার কোনো ব্যাখ্যাই ছিল না কারো কাছে। যথারীতি মিসিং হওয়া তারের জায়গায় নতুন তার লাগানোর জন্য লোক পাঠানো হয়, কিন্তু সেই লোকটাও তার লাগাতে গিয়ে মিসিং হয়ে যায়, কারণ মনস্টারের মতো কিছু একটা এসে তার উপর অ্যাটাক করে বসে। এদিকে পুলিশ এসবের কোনো কুল কিনারাই করতে পারছিল না। শহরের সব মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে। তাদের সামলাতে গিয়ে জ্যাকও হিমশিম খেতে থাকে। তার উপর শেরিফকেও এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এর মধ্যে একজন লোক জ্যাককে জানায় যে সে তার রেডিওতে কিছু অদ্ভুত সিগন্যাল পেয়েছে। তখন জ্যাক তার কাছ থেকে রেডিওটি নিয়ে সিগন্যাল রিকভার করতে দেয়, আর সেখান থেকে তারা এয়ারফোর্স টিমের ভয়েস উদ্ধার করে। কর্নেল নেলেক তার বসের সাথে অপারেশন ওয়াকিং ডিস্টেন্সের ব্যাপারে কথা বলছিল। তবে কি এসব রহস্য এই ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই লুকিয়ে আছে? এদিকে ওই কিউবগুলোর রহস্য কেউ উদ্ধার করতে পারেনি। এয়ারফোর্স টিম সেই কিউবগুলোকে ট্রাকে করে শহর থেকে নিয়ে যাচ্ছিল। তার মধ্যেই শহরে এসব অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। অন্যদিকে চার্লস তখনও তার মুভির শুটিং নিয়ে পড়েছিল। এবার সে জোকে তার মুভির একটা রোলে অ্যাক্টিং করতে বলে। এয়ারফোর্স টিমকে ব্যাকগ্রাউন্ডে রেখে তারা সেই সিনটার শুটিং শুরু করে। কিন্তু ঠিক তখনই সেখানে জ্যাক এসে হাজির হয়। সে জোকে সেখানে দেখে বেশ রেগে যায় এবং সে তাকে গাড়িতে বসতে বলে। শুটিংয়ের জন্য আনা ক্যামেরাটিও সে তাদের থেকে নিয়ে নেয়। এরপর সে কর্নেল নেলেকের সাথে কথা বলতে যায়। আগেরবারের মতো এইবারও নেলেক তাকে তেমন কিছুই বলে না, কিন্তু এইবার তার মুখ থেকে ওয়াকিং ডিস্টেন্স শব্দটা শুনেই সে ঘাবড়ে যায়। তখন সে তাকে এয়ারফোর্স কোয়ার্টার এসে দেখা করতে বলে। এরপর জ্যাক জোকে বাড়িতে রেখে আসে। সে সাফ বলে দেয় যে অ্যালিসের সাথে জো যেন আর দেখা না করে, কিন্তু জো তার এই কথা কিছুতেই মানতে পারে না, কারণ ইতিমধ্যেই সে অ্যালিসের সাথে অনেক ক্লোজ হয়ে গিয়েছিল। তখন জ্যাক বলে সে ভালো হলেও তার বাবা একটা গর্থ, আর এই জন্যই সে অ্যালিসকে তার ধারে কাছেও দেখতে চায় না। এই কথা বলে জ্যাক আবারও নিজের কাজে বেরিয়ে পড়ে। তখন জো তার মনে প্রচণ্ড হতাশা নিয়ে মায়ের কবরের কাছে গিয়ে বসে পড়ে। মায়ের শেষ স্মৃতিচিহ্ন হিসেবে তার কাছে একটা লকেট ছিল। সে ওই লকেটটাকে আঁকড়ে ধরে কবরের পাশে বসে থাকে। তখনই হঠাৎ সে তার বাড়ির পাশ থেকে ভাঙচুরের শব্দ শুনতে পায়। অন্যদিকে জ্যাক ততক্ষণে এয়ারফোর্স কোয়ার্টারে পৌঁছে যায়, কিন্তু এখানে কর্নেল নেলেকের সাথে দেখা করতে দেওয়ার বদলে তারা তাকে অ্যারেস্ট করে নেয়। এদিকে নেলেক তখন উডওয়ার্ডের সাথে কথা বলছিল। ট্রেন থামাতে গিয়ে উডওয়ার্ড ভীষণ আহত হয়ে পড়েছিল। তখন এয়ারফোর্সের লোকেরাই তাকে ধরে এনে ট্রিটমেন্ট করায়। এবার নেলেক তার কাছ থেকে জানতে চায় যে সেদিন রাতে সে কেন ট্রেন থামানোর চেষ্টা করেছিল, এছাড়া ট্রেন থামানোর সময় কেউ এই ঘটনার রেকর্ড করেছে কিনা। কিন্তু উডওয়ার্ড তার কোনো কথারই ঠিকঠাক মতো জবাব দেয় না। তখন নেলেক তার অক্সিজেন সাপ্লাইয়ের পাইপটা কেটে দিয়ে তাকে হত্যা করে ফেলে। এদিকে জো তার মায়ের কবরের পাশে কিছুক্ষণ সময় কাটানোর পর বাড়িতে ফিরে গিয়েছিল। রাতের বেলায় হঠাৎ অ্যালিস তার সাথে দেখা করতে আসে। এরপর তারা দুজন মিলে বেশ কিছুক্ষণ একে অপরের কথা শেয়ার করে। গত 2 দিন ধরে শহরে কোনো ইলেকট্রিসিটি ছিল না, তবে তাদের কথার মাঝেই হঠাৎ ইলেকট্রিসিটি চলে আসে। তখন জো রুমে থাকা প্রজেক্টরটিতে একটি রেকর্ডিং প্লে হতে থাকে। জো প্রায়ই তার সিডি প্লেয়ারে এই রেকর্ডিংটি দেখত। মূলত জোর মা তার জন্মের পর থেকেই একসাথে কাটানো মুহূর্তগুলোকে ক্যামেরায় রেকর্ড করে রেখেছিল, আর জো মাঝে মাঝে এই রেকর্ডিংগুলোকে দেখে তার মাকে স্মরণ করত। তার এই স্মৃতিগুলো দেখে অ্যালিস ভীষণ স্যাড হয়ে পড়ে, কারণ সে জানত যে জোয়ের মায়ের মৃত্যুর জন্য তার বাবাই পরোক্ষভাবে দায়ী। সেদিন লুইস যদি মদ খেয়ে তার শিফট মিস না করত তবে এলিজাবেথের জায়গায় তারই মৃত্যু হতো। কিন্তু এসবের জন্য জোর কারো উপরেই কোনো রাগ নেই। সে অ্যালিসকে শুরু থেকেই পছন্দ করত। এভাবে তারা অনেক রাত পর্যন্ত একসাথে আড্ডা দেয়। তবে এক পর্যায়ে হঠাৎ জোর টেবিলে রাখা কিউবটা নড়াচড়া করতে থাকে। সেই ট্রেন দুর্ঘটনার পর অ্যালিস এই কিউবটা তাকে দিয়েছিল, তবে কিছু বুঝে ওঠার আগেই কিউবটা দেয়াল ভেদ করে প্রচণ্ড গতিতে কোথাও যেন চলে যায়। অ্যালিস আর জো কিছুই বুঝতে পারে না।
তবে গত কয়েকদিনে ঘটা সব অদ্ভুত ঘটনার পর এই ঘটনাটাও তাদের কাছে বেশ নরমালি মনে হয়। এরপর অ্যালিস জোকে বিদায় দিয়ে তার ঘরে ফিরে আসে। তবে তখন তার বাবা লুইস তার উপর বেশ রাগ দেখায়, কারণ সে জানতো যে অ্যালিস জোর সাথেই দেখা করতে গিয়েছিল। অ্যালিস তাকে এড়িয়ে যেতে চাইলে লুইস তৎক্ষণাৎ তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে, আর সেও তখন সাইকেল চালিয়ে চলে যেতে শুরু করে। তবে তখন লুইস তার ভুল বুঝতে পেরে গাড়ি নিয়ে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে বরাবর সরি বলার পরেও অ্যালিস সাইকেল চালানো থামায় না। শেষে লুইস তাকে থামাতে গিয়ে অন্য একটা গাড়ির সাথে ধাক্কা খায়। অবশেষে অ্যালিসও তখন সাইকেল থামায়। এই ধাক্কার ফলে লুইস কিছুটা আহত হয়ে পড়েছিল। তবে এই সময় সে হঠাৎ পেছন থেকে অ্যালিসের চিৎকার শুনতে পায়। তখন কোনোভাবে সে গাড়ি থেকে নেমে তাকে খুঁজতে থাকে, কিন্তু আশেপাশে কোথাও তাকে দেখা যায় না, যেন মুহূর্তের মধ্যেই সে হাওয়ায় মিলিয়ে গেছে। লুইস তার পেছনে এক দানবীয় মনস্টারকে এক ঝলকের জন্য দেখেছিল। তবে কি সেই মনস্টারই অ্যালিসকে তুলে নিয়ে গেছে? এদিকে এয়ারফোর্স টিম এবার এক ভয়াবহ কাণ্ড করে বসে। তারা শহরের বাইরের বন্য এলাকায় ইচ্ছে করেই আগুন লাগিয়ে দেয়। এরপর দাবানলের দোহাই দিয়ে শহরবাসীকে তারা দ্রুত শহর খালি করতে বলে। অন্যদিকে এই সময়টায় জো তার বন্ধু চার্লসের সাথে ছিল। এখানে চার্লস তার উপর এক অজানা কারণে রাগ দেখাচ্ছিল। বারবার জিজ্ঞেস করার পরেও সে কোনো উত্তর দিচ্ছিল না। তবে এক পর্যায়ে সে স্বীকার করে যে অ্যালিস জোকে পছন্দ করায় তার অনেক হিংসা হচ্ছে। এই মুভিটাতে সে অ্যালিসকে রোল দিয়েছিল যাতে সে তার কাছাকাছি থাকতে পারে, কিন্তু তার বদলে এখন জো তার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডে পরিণত হয়েছে। তখন জো চার্লসকে বলে যে সে জানতো না যে চার্লসও অ্যালিসকে পছন্দ করে। তখন চার্লসও বুঝতে পারে যে রাগ দেখিয়ে আসলেই কোনো লাভ নেই। কে কাকে পছন্দ করবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এরপর তারা দুজন মিলে মুভির রেকর্ডিংগুলো দেখতে থাকে। ট্রেনের দুর্ঘটনার ফুটেজগুলো এই প্রথমবারের মতো তারা দেখছিল। তবে ঠিক তখনই হঠাৎ সেই ট্রেনটার বাইরে ধোয়ার আড়ালে এক দানবীয় ক্রিয়েচারকে দেখা যায়। এই প্রাণীটিকে দেখা মাত্রই তাদের চোখ কপালে উঠে যায়। এদিকে তাদের কথার মাঝেই হঠাৎ বাইরে থেকে প্রচণ্ড শব্দে সাইরেন বেজে ওঠে। এরপর পরপরই মাইকে সবাইকে শহর ছেড়ে দিতে বলা হয়। জো এবং তার বন্ধুরা তখন একটা বাসে উঠে পড়ে। তারপর সবাইকে নিয়ে বিশাল এক গাড়িবহর শহরের বাইরের দিকে রওনা হয়। অন্যদিকে এয়ারফোর্স তখনও জ্যাককে তাদের জিম্মায় আটকে রেখেছিল। এভাবে অনেকক্ষণ আটকে থাকার পর ওয়াশরুমে যাওয়ার অজুহাতে সে বাইরে বেরিয়ে আসে এবং তাকে পাহারা দিতে থাকা সোলজারকে সে মেরে অজ্ঞান করে দেয়। তারপর তার পোশাক পরেই সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে পড়ে। তবে বাইরে বেরোতেই শহরের গাড়িগুলোর লম্বা লাইন দেখে সে ভীষণ অবাক হয়। এদিকে জো এবং তার বন্ধুরা শহরের বাইরের অস্থায়ী ক্যাম্পে আসে। জো তার বাবাকে খুঁজতে গেলে তার সাথে হঠাৎ লুইসের দেখা হয়। তখন লুইস তাকে জানায় যে অ্যালিসকে একটা দানব এসে ধরে নিয়ে গেছে। সে সবাইকে এই কথা বললেও কেউই তার কথায় বিশ্বাস করেনি। কিন্তু এখানে জো তো সরাসরি ওই দানবটিকে ভিডিও ফুটেজে দেখে, তাই লুইসের কথাগুলো সে অকপটে বিশ্বাস করে নেয়। তবে দানবটা যদি অ্যালিসকে নিয়ে গিয়ে থাকে তবে তাদের এখনই তাকে বাঁচাতে যাওয়া উচিত, কিন্তু এর জন্য তাদেরকে আবারও শহরের ভেতরে ঢুকতে হবে। তখন জোর কথায় চার্লস একটা আইডিয়া বের করে। সে তার বোন জেনকে দিয়ে ডনিকে রাজি করায় যাতে সে তার গাড়িতে করে সবাইকে শহরের ভেতরে নিয়ে যায়। জেন তার সাথে কিছুটা অ্যাক্টিং করতেই সে রাজি হয়ে যায়। এরপর তার গাড়িতে করে সবাই শহরের উদ্দেশ্যে রওনা হয়। জোর প্ল্যান অনুসারে শহরে পৌঁছানোর পর তালা ভেঙে স্কুলে ঢুকে পড়বে। অতঃপর স্কুলে ঢুকে তারা উডওয়ার্ডের রিসার্চ করা ডকুমেন্টগুলো পড়তে থাকে। এছাড়া সেখানে বেশ কিছু ভিডিও টেপও ছিল। এসব ঘেটে তারা যা জানতে পারে তা লিটারেলি হুঁশিয়ে দেওয়ার মতো। ঠিক এখান থেকেই সব রহস্যের জট খুলতে শুরু করে। আসলে 1953 সালে এই শহরে কিছু একটা এসে ক্র্যাশ করেছিল, আর এই বস্তুটা ছিল একটা এলিয়েন স্পেসশিপ। ট্রেন দুর্ঘটনা থেকে পাওয়া সেই কিউবগুলো আসলে এই স্পেসশিপেরই অংশ। ছোট ছোট এই কিউবগুলো মিলে বিশাল সেই স্পেসশিপ তৈরি হয়েছিল। এই কিউবগুলো ঠিক কোন পদার্থ দিয়ে তৈরি তা তখন কেউই বুঝতে পারেনি। তবে স্পেসশিপের ধ্বংসাবশেষ থেকে একটা এলিয়েনকে উদ্ধার করা হয়। জো, চার্লস কিংবা লুইসের দেখা সেই দানবীয় ক্রিয়েচারটাই আসলে এই এলিয়েন। সেই সময়টায় মিলিটারির তত্ত্বাবধানে এলিয়েনটিকে আটকে রাখা হয়েছিল। এমনকি তার স্পেসশিপের কিউবগুলোকেও মানুষ নিজেদের কবজায় নিয়ে নেয়। ওই সময়কার একজন বড় রিসার্চার ছিল উডওয়ার্ড। সে সবাইকে সাবধান করে বলেছিল যে এই এলিয়েনকে আটকে রাখাটা ঠিক হচ্ছে না, যে কোনো সময় সে তাদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। শুধু তাই নয়, এলিয়েন উডওয়ার্ডের সাথে এক ধরনের মেন্টাল কানেকশন তৈরি করেছিল, যার ফলে সে তাকে দিয়ে মানুষের কাছে মেসেজ পাঠাতো। কিন্তু কেউই তখন তার কথায় পাত্তা দেয়নি। উল্টো তাকে তার চাকরি থেকে বরখাস্ত করা হয়। এরপরই সে একজন স্কুল টিচার হিসেবে স্কুলে জয়েন করে। অনেক বছর ধরে স্কুল টিচার হিসেবে সে তার বাকি জীবনটাকে কাটিয়ে থাকে। কিন্তু এলিয়েনের সাথে তার যোগাযোগ কখনো থেমে যায়নি। কিছুদিন আগেই সে খবর পেয়েছিল যে এয়ারফোর্স টিম এলিয়েন সহ স্পেসশিপের টুকরোগুলোকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। তাই শেষবারের মতো সে ট্রেনটিকে অ্যাক্সিডেন্ট করিয়ে এলিয়েনটিকে মুক্ত করার একটা শেষ চেষ্টা করে, কারণ এই এলিয়েন তার গ্রহে ফিরে যাওয়ার জন্য ব্যাকুল ছিল। যে কোনো সময় সে মানবজাতির জন্য বড় বিপদ ডেকে আনতে পারে, কারণ এই এলিয়েন আমাদের ধারণার চাইতেও অসীম ক্ষমতাধর। আর সেদিন ট্রেন ক্র্যাশ করার পর উডওয়ার্ড সে সফলভাবেই তাকে মুক্ত করতে পেরেছিল। কিন্তু এয়ারফোর্স টিম তার স্পেসশিপের টুকরোগুলোকে আবারও কবজায় করে নেয়। তাই সেই এলিয়েন এমন একটা ডিভাইস তৈরি করা শুরু করে যা তাকে স্পেসশিপ রিভিল করতে সাহায্য করবে। ঠিক এই কারণেই সে শহরের বিভিন্ন জায়গা থেকে ইলেকট্রনিক জিনিসপত্র নিজের কবজায় নিতে শুরু করে। তো এবার নিশ্চয়ই সব অদ্ভুত ঘটনাগুলোর কারণ তোমরা বুঝতে পারছো। তবে এসব কিছু জানার পরেও জো এবং তার বন্ধুরা কিছুই করতে পারে না, কারণ তার আগেই এয়ারফোর্সের লোকেরা এসে তাদেরকে ধরে নিয়ে যায়। এরপর কর্নেল নেলিকের আদেশে তাদেরকে শহর থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলা হয়। এদিকে জ্যাক মিলিটারি বেস থেকে পালিয়ে এসে শহরের বাইরের ক্যাম্পে চলে আসে। তখন তার এক কালিক তাকে জানায় যে মিলিটারিরা জো এবং তার বন্ধুদেরকে ধরে নিয়ে গেছে। এই কথা শুনেই জ্যাক এক মুহূর্ত
মুহূর্ত দেরি না করে জোর আরেক বন্ধু প্রেসনের কাছে যায়, কারণ একমাত্র সেই তাদের সাথে শহরে যায়নি। আর তখনই সে তার কাছ থেকে সবকিছু জানতে পারে এবং সেদিন ক্যামেরায় ধারণ হওয়া ভিডিওটিও সে তাকে দেখিয়ে দেয়। অন্যদিকে জো এবং তার বন্ধুদের একটা বাসে করে শহরের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে তখনই রাস্তার মাঝখানে সেই এলিয়েন এসে তাদের গাড়িটাতে অ্যাটাক করে দেয়। কর্নেল এবং তার সঙ্গীরা এলিয়েনটিকে মারার অনেক চেষ্টা করে, কিন্তু এলিয়েন খুব সহজেই তাদের বাসটিকে উঠতে দেয়। এরপর সে একে একে নীলেকের সব সঙ্গীদের পিঁপড়ার মতো মারতে থাকে। শেষে নীলেক তার হাত থেকে বাঁচার জন্য অনবরত গুলি চালায়, কিন্তু এরপরেও এলিয়েনের শরীরে সে একটা আঁচড়ও ফেলতে পারে না। উল্টো সেই প্রাণীটি তাকেও লিটারেলি কাগজের মতো ছিঁড়ে ফেলে। তবে জো এবং তার বন্ধুরা কোনোভাবে বাসের ছাদে থাকা একটা অংশের কাঁচ ভেঙে ফেলে, তারপর সেখান থেকে প্রাণ হাতে করে তারা কোনো রকমে বেরিয়ে আসে। রাস্তায় আসতেই তাদের সামনে ডনি তার গাড়ি থামায়। অতপর তার গাড়িতে করেই তারা শহরের দিকে আবারও রওনা হয়, কিন্তু রাস্তার মাঝে এবার ট্যাঙ্কসহ অনেকগুলো আর্মি ভেহিকেল দেখে তারা থেমে যায়। এই ট্যাঙ্কগুলো থেকে আপনা আপনি অনবরত গোলাবর্ষণ হচ্ছিল। সবাই বুঝতে পারে যে এসব কিছু সেই এলিয়েনের এর প্রভাবেই হচ্ছে। হয়তো মানুষের উপর চরম বিরক্ত হয়ে সে সবাইকে শিক্ষা দিতে চাইছে। অতপর এই গোলাগুলি থেকে বাঁচতে জো সবাইকে নিয়ে একটা গাড়িতে ঢুকে পড়ে। এরপর সে একাই অ্যালিসকে বাঁচাতে যাওয়ার ডিসিশন নেয়। তখন তার বন্ধু ক্যারিও তাকে সঙ্গ দেয়। এদিকে ক্যাম্পের মধ্যে জ্যাক আর লুইসের দেখা হয়। তারা দুজনেই পূর্বশত্রুতা ভুলে গিয়ে নিজ নিজ সন্তানদের বাঁচানোর জন্য রওনা হয়। অন্যদিকে ক্যারি আর জো মিলে শহরের আন্ডারগ্রাউন্ড গোদামটির দিকে রওনা দেয়, কারণ জো সেদিন এই এলিয়েনটিকে সেখানে কিছু একটা করতে দেখেছিল, তাই তার ধারণা অ্যালিস হয়তো এখানেই আছে। এরপর সে আর ক্যারি মিলে দরজা ভেঙে সেখানে ঢুকে পড়ে। তারপর তারা দেখতে পায় যে পুরো জায়গা জুড়েই বিশাল এক গর্ত খোদাই করা। এখানে ক্যারি তার সাথে সবসময় বারুদ আর ফায়ার ওয়ার্কস রাখত, তাই তার কাছে বেশ কিছু স্পার্কেলও ছিল। এই স্পার্কেলগুলোর সাহায্যেই আলো জ্বালিয়ে তারা ধীরে ধীরে নিচে নেমে আসে। এরপর সেখানে তারা বিশাল এক টানেল সিস্টেম দেখতে পায়। অনেকগুলো টানেল একে অপরের সাথে সংযুক্ত হয়ে এই টানেল সিস্টেম তৈরি হয়েছে, আর তাদের প্যাটার্ন দেখেই বোঝা যায় যে এগুলো এলিয়েনেরই বানানো। এভাবেই কিছু দূর সামনে এগোনোর পর তারা দূরে সেই সমস্ত ইলেকট্রনিক জিনিসপত্রগুলো দেখতে পায়। তার মানে এলিয়েনটা এই সব কিছুকে এখানে জড়ো করে একটা পাওয়ার ডিভাইস তৈরি করার চেষ্টা করছিল। এছাড়া পুরো জায়গা জুড়ে তারা অনেকগুলো মানুষের ঝুলন্ত বডি দেখতে পায়। তবুও জোয়ের বিশ্বাস ছিল যে অ্যালিস এখনও জীবিত আছে। তবে কিছুক্ষণের মধ্যেই সেই এলিয়েন সেখানে চলে আসে। তখন জো ক্যারিকে আতশবাজি ফাটিয়ে এলিয়েনটিকে ডিস্ট্র্যাক্ট করতে বলে। এই এলিয়েন তখন অ্যালিসকেই তার হাতে তুলে নেয়, অর্থাৎ সে কিন্তু তখনও মারা যায়নি। অতপর ক্যারি বাজি চার্লসের শ্যুট করা শর্ট ফিল্মটাও ব্যাপক জনপ্রিয়তা পায়। অন্যদিকে জো আর অ্যালিসের ফ্রেন্ডশিপও আরও ক্লোজ হয়ে ওঠে। আর কি আমার ভিডিও দেখো, তবে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ যদি আমার ভিডিওগুলো সত্যিই তোমাদের কাছে ভালো লেগে থাকে